আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো। আমিও ভালো। আমি শাম মোহাম্মদ সামাদ, প্রভাষক ইতিহাস বিভাগ, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ। আমি ইতিহাস দ্বিতীয় পত্রে পড়াবো আজকে, যদি এই সাবজেক্টটা নতুন, ইউরোপের ইতিহাস। তবে ইতিহাস সম্বন্ধে একটা কথা না বললে হবে না। ইতিহাস একটি বহুমাত্রিক মানবীয় বিষয়। এই বিষয়ে অধ্যয়ন করে একজন শিক্ষার্থী জাতীয়তাবোধ, এই বিষয়ে অধ্যয়ন করে একজন শিক্ষার্থী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, জাতীয়তাবোধে উজ্জীবিত হয়। আন্তর্জাতিক ইতিহাস অধ্যয়ন একজন শিক্ষার্থীর জ্ঞানকে বহুমুখী প্রসারিত করে। যাক, আমাদের আজকের জিনিসটা হচ্ছে কি, যে ইতিহাস দ্বিতীয় পত্র, আধুনিক বিশ্বের ইতিহাস। আধুনিক বিশ্বের ইতিহাসে মোট 9টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়টার নাম হচ্ছে শিল্প বিপ্লব। প্রথম অধ্যায় হচ্ছে শিল্প বিপ্লব। পরবর্তী অধ্যায়টার নাম হচ্ছে ফরাসি বিপ্লব। তৃতীয় নম্বর অধ্যায়টা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, ভার্সাই সন্ধি, লিগ অফ নেশন। চতুর্থ অধ্যায় হচ্ছে বলশেভিক অর্থাৎ সমাজতান্ত্রিক বিপ্লব, যে বিপ্লব সারা বিশ্বকে আলোড়িত করে দিয়েছিল। তারপরে আছে হিটলার মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপরে আছে জাতিসংঘ, বিশ্বশান্তি। তারপর আছে স্নায়ুযুদ্ধ, পুঁজিবাদ, সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব এবং স্নায়ুযুদ্ধ পরবর্তী অংশ অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া, যেটা বলা হয়েছে। তারপরে আছে বর্ণবাদ, আজকের যেটা আমেরিকার জর্জ ফ্লয়েডের মৃত্যু আলোড়ন তুলেছে, সেই বর্ণবাদ। তো যাক, আজকে আমাদের মূল হচ্ছে কি, যে শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লবের কতটি কিছু শিখন ফল আছে। শিখন ফলটা কি বলছে, যে এই শিল্প বিপ্লবটা পড়ার পর আমরা কি কি জানতে পারবো, অর্থাৎ কি শিল্প বিপ্লবের ফলে প্রধান শিখন ফলটা কি, শিখন ফল ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনার প্রেক্ষাপট জানতে পারবো আমরা। তারপরে কি জানতে পারবো, শিল্প বিপ্লবের ফলে প্রধান আবিষ্কার সময় জানতে পারবো। তারপরে কি শিল্প বিপ্লবের পরবর্তী ইংল্যান্ডের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থার বিবরণ দিতে পারবো। তারপর কি জানতে পারবো, বিশ্বে শিল্প বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবো। উপনিবেশিক যুগের সূচনা, শিল্প বিপ্লবের প্রভাব ব্যাখ্যা করতে পারবো। এটি আমরা জানতে পারবো যে এই শিল্প বিপ্লবটা পড়ার পরে। এখানে কিছু আমাদের পাঠ পরিকল্পনা আছে। পাঠে আগে কী আছে, শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা সম্বন্ধে আমরা পড়বো আমরা। তারপরে কি পড়বো আমরা, শিল্প বিপ্লবের কারণ পড়বো। তারপরে কি পড়বো আমরা, শিল্প সম্পর্কিত আবিষ্কার পড়বো আমরা। তারপরে কি পড়বো আমরা, শিল্প বিপ্লবের পরবর্তীতে ইংল্যান্ডের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা। তারপরে কি পড়বো আমরা, শিল্প বিপ্লব পরবর্তী ইউরোপে প্রভাব বিস্তার কীভাবে করলো শিল্প বিপ্লব। তারপরে কি উপনিবেশিক শাসনের সূচনা, অর্থাৎ সাম্রাজ্যবাদী যুগের যেটা সূচনা, এটি আমরা জানতে পারবো। তাহলে আমাদের আজকের মেন জিনিস হচ্ছে কি, শিল্প বিপ্লব। যে ইংল্যান্ডে পার্ট এক যেটা শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে আজ আমাদের এখন আমরা পড়বো আমরা। যাক, তাহলে এই শিল্প বিপ্লব সম্পর্কে আমাদের একটু কথা না বললে হবে না। যে সর্বপ্রথম সমাজতান্ত্রিক লেখক অগাস্ট ব্লাঙ্কি 1737 সালে এই শব্দটি উদ্ভাবন করেন। শিল্প বিপ্লব শব্দটি 1737 খ্রিস্টাব্দে অগাস্ট ব্লাঙ্কি, একজন ফরাসি সমাজতান্ত্রিক লেখক, এই শব্দটি ব্যবহার করেন এবং তিনি বলেন, রাজনীতি, আইন এবং প্রশাসন ক্ষেত্রে যেরকম ফরাসি বিপ্লব পরিবর্তন এনেছিল, ওইরকম শিল্প বিপ্লবও মানুষের জীবনধারার মধ্যে পরিবর্তন আনবে, অর্থাৎ একটা নতুন সভ্যতার সূচনা করবে। শিল্প বিপ্লব একটা নতুন সভ্যতার সূচনা করেছে একটা। তো এই কথাটি 1781 খ্রিস্টাব্দে বিখ্যাত ঐতিহাসিক এবং সমাজ সংস্কারক আর্লন টয়েনবি, তিনি 1881 সালে তার এক অক্সফোর্ড বক্তৃতামালায় এবং তিনি তার গ্রন্থে তার একটা গ্রন্থে এই নামটা দেওয়ার পরে এই শিল্প বিপ্লব শব্দটি
বেশি জনপ্রিয় হয়েছে। এই শিল্প বিপ্লব শব্দটি বলতে বোঝাচ্ছে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বাংলা হচ্ছে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব, তাহলে এই যে শিল্প বিপ্লব, তো এই যে এই শিল্প বিপ্লব পড়াতে গেলে আমাদের একটু প্রাচীন কালের ধারণা দিতে হবে যে মনুষ্য সমাজ যেদিন প্রথম মনুষ্য সমাজ যেদিন প্রথম তার হাতের পরিপূরক হাত আবিষ্কার করেছে, অর্থাৎ কি কৃত্রিম হাতের তৈরি করেছে। একসময় মানুষ এবং জীবজন্তুর মধ্যে কোনো পার্থক্য ছিল না। পার্থক্য হয়েছে কখন? যখন জীবজন্তু থেকে জীবজন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই খাবার সংগ্রহ করে, কিন্তু মানুষ খাবার উৎপাদন করে, সংগ্রহ করে হাতের পরিপূরক হাত দিয়ে, অর্থাৎ কৃত্রিম হাত দিয়ে। এই কৃত্রিম হাতটা হচ্ছে তার হাতিয়ার। এই কৃত্রিম হাতটা হচ্ছে তার হাতিয়ার, আর এই হাতিয়ারটা হচ্ছে যন্ত্র। এই হাতিয়ারটা হচ্ছে আজকের কলকারখানা, আজকের প্রযুক্তি। এই হাতিয়ারটা কিন্তু এই হাতিয়ার। তাহলে শিল্প বিপ্লব হচ্ছে একটা কী জিনিস? একটা চলমান জিনিস, চলমান ধারা, মানব সমাজের ক্রমবিকাশের ধারাবাহিক ফল। এটা একটা এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে? তো যাক, তো সাধারণত আমাদের রেভলিউশন বলতে বা বিপ্লব বলতে আমরা কোনো রাজনৈতিক সরকারকে উৎখাত করাকে বুঝি, কিন্তু এটা সব ক্ষেত্রে এটা শুধু রাজনৈতিক বিপ্লব হয় না, এটা কৃষি বিপ্লব হয়, শিল্প বিপ্লব হয়, বা একটা মানুষ এটা কোনো মৌলিক পরিবর্তন কি সাধারণত বিপ্লব বলা হয়। মৌলিক পরিবর্তন অর্থাৎ উৎপাদন পদ্ধতির পরিবর্তন। ওই যে বললাম যে প্রথম যেদিন মানুষ তার হাত দ্বারা ঢিল ছুঁড়তে শিখলো, প্রথম যেদিন মানুষ তার হাত দ্বারা একটা আকুশি লাগাইতে শিখলো, প্রথম যেদিন তার হাত দ্বারা তারা কোনো একটা গাছের আম পাড়তে শিখলো, ওই হাতিয়ারটাই যুগে যুগে পরিবর্তিত হয়ে এসেছে। এই হাতিয়ারটাই তার যন্ত্র। এই হাতিয়ারটাই তার উৎপাদনের ক্ষেত্রে, মানুষের উৎপাদনের ক্ষেত্রে পরিবর্তন এসেছে। একটা সমাজ তখনই পরিবর্তন হয় যখন সমাজটা উৎপাদন পদ্ধতির পরিবর্তন আসে। একটা কৃষিভিত্তিক সমাজ থেকে শিল্পভিত্তিক সমাজে উৎপাদন প্রক্রিয়ার পরিবর্তন আসলেই সমাজটা মানে শিল্পায়িতের দিকে ধাপিত হবে। তো এই যে জায়গাটা, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে উৎপাদনের ক্ষেত্রে, মানে এক কথায় উৎপাদনের ব্যাপকতম রূপান্তর, এটা হচ্ছে আর কি। তো ইয়ার প্রকৃতি সম্বন্ধে একাধ কথা হয়তো বলেছেন, যেমন অমর্ত্য সেন বলেছেন যে উৎপাদনের যে ব্যবস্থায়, অমর্ত্য সেন বলছেন উৎপাদনের যে ব্যবস্থায় ধনতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি গড়ে উঠেছিল সেটাই হচ্ছে শিল্প বিপ্লব। কিন্তু কেউ বলছে না যে একার দৃষ্টিভঙ্গি, সবাই একটা জায়গাতে মত হয়েছে যে বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহারের ফলে যে পরিবর্তনের সূচনা ইংল্যান্ডে হয়েছিল এবং পরবর্তীতে ইউরোপের অন্যান্য দেশে প্রভাব বিস্তার করেছে, সেটাই হচ্ছে শিল্প বিপ্লব। অর্থাৎ কায়িক শ্রমের পরিবর্তে যন্ত্রের ব্যবহার, অর্থাৎ হস্তচালিত যন্ত্রের পরিবর্তে পুরোপুরি যন্ত্রের সাহায্যে উৎপাদন ব্যবস্থার আমূল পরিবর্তনটাই হচ্ছে শিল্প বিপ্লব। আচ্ছা, তাহলে মোটামুটিভাবে আমাদের শিল্প বিপ্লব সম্বন্ধে একটা ধারণা, আসলে একটা যে শিল্পের রূপান্তর, উৎপাদন পদ্ধতির পরিবর্তন, এটাই হচ্ছে আমাদের শিল্প বিপ্লব, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তাই এই জায়গাতে আমাদের দু একটা নতুন শব্দ আমাদের জানতে হবে, কারণ এই বিপ্লবটা প্রথম সংগঠিত হয়েছে কোথায়? ইংল্যান্ডে, ইউরোপের মধ্যে ইংল্যান্ডে। এবং 14 শতকের এই ইংল্যান্ডে সংগঠিত হওয়ার পিছনে আরও কিছু কারণ ছিল, যেমন কিছু জিনিস আছে। রেনেসা একটা মানে নতুন শব্দ, একটা রেনেসান্স অর্থাৎ রেনেসা, ইউরোপের মধ্যযুগের যে রেনেসার উদ্ভব, অর্থাৎ রেনেসার শব্দগত অর্থ হচ্ছে কি পুনর্জন্ম, পুরাতনে ফিরে যাওয়া, পুরাতনকে ফিরে পাওয়া। আর সব ভাবগত অর্থ হচ্ছে কি নবজন্ম,
মানববহিয়া বুদ্ধি কল্পনার পূর্ণ প্রতিষ্ঠা। কেন বলছে এটাকে? যে একসময় ইউরোপ ছিল শাস্ত্র শাসনের যুগ, শাস্ত্রের বাইরে তারা কিছু বলতে পারত না। কিন্তু মধ্যযুগে ইউরোপের অন্ধবিশ্বাস, যুক্তিহীনতা, কুসংস্কারের অচেতন থেকে ইউরোপবাসীর চিন্তা মননশীলতার মুক্তিটাই হচ্ছে রেনেসাঁ। অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশ, ব্যক্তি উদ্যম, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব এই রেনেসাঁর ফল। কিন্তু তারপরে আরও কিছু শব্দ আছে, যেমন আছে ম্যানর প্রথা, যেমন আছে ম্যানর প্রথা, ম্যানর ম্যানর যেমন আছে সামন্ততন্ত্র, যেমন আছে সামন্ততন্ত্র। এই সামন্ততন্ত্রকে একসময় ভূস্বামীদের দ্বারা শাসন কাজ পরিচালনা করা। সামন্ততন্ত্র হচ্ছে এক প্রকারের সরকার ব্যবস্থা। এই ব্যবস্থায় স্থানীয় ভূস্বামীদের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ম্যানর প্রথা। এটা কি একটা, যে একসময় ইউরোপের বিভিন্ন দেশে মধ্যযুগ বা তারও আগে ম্যানর প্রথা প্রচলিত ছিল। ম্যানর প্রথাটা কি? এটা সামন্ততান্ত্রিক কৃষি ব্যবস্থার মূল ভিত্তি ছিল এই ম্যানর প্রথা। একটি গ্রামের সমস্ত জমি একত্রে চাষ করে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র উৎপাদন করত। এক বা একাধিক গ্রাম নেয় একটা ম্যানর গঠিত হইত। ম্যানর বা চারিদিকে বেষ্টনী দেওয়া থাকতো, যেটাকে বলা হয় বেড়া, জীবজন্তুর থেকে রক্ষা করার জন্য। এই ম্যানরের মালিকানা করতো বা প্রশাসন চালাতে আবার ভূস্বামী বা লডেরা, ভূস্বামী বা লডেরা। আর ম্যানরের চাষিরা ছিল ভূমিদাস। তাহলে একসময় ইউরোপে এরকমই ছিল। আচ্ছা, আমাদের মূল জিজ্ঞাসা হচ্ছে কি, যে শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা আমরা পড়াবো এখন। তাহলে শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা। শিল্প বিপ্লবের পূর্বে এই রাজনৈতিক অবস্থা পড়াতে গেলে আমাদেরকে আরও কয়েকটা জায়গায় জানতে হবে, যে শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডের রাজনৈতিক অবস্থা পড়তে হবে। ইংল্যান্ডের ইতিহাস পড়তে গেলে আমাদের প্রথমে আসতে হবে একটা টিউডর যুগ, প্রাক টিউডর, স্টুয়ার্ট, হ্যানোভার। এই বংশগুলো আমাদের একটু জানা দরকার। আমাদের যে 1455 থেকে 1485 পর্যন্ত একটা গোলাপের যুদ্ধ হয়েছে, যে যুদ্ধটা সামন্ত প্রভুদের মধ্যে সামন্ত যুদ্ধ আর কি। এই যুদ্ধটা 1425 সালে গোলাপের যুদ্ধ শেষ হওয়ার পরে, গোলাপের যুদ্ধ এই জন্য বলা হয় যে উভয় পক্ষের প্রতীক ছিল লাল গোলাপ, সাদা গোলাপ। এই জন্য এই যুদ্ধটার নাম হচ্ছে গোলাপের যুদ্ধ। এই গোলাপের যুদ্ধে জয়ী হয়ে 7 জানুয়ারি 1485 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেছেন। 7 জানুয়ারি আসা তিনি টিউডর বংশ সৃষ্টি করলেন। এবং টিউডর বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন 8 জানুয়ারি, যিনি একটা ইউনিফর্মিটি, একটা সুপ্রিমেসি আইন পাস করেছিলেন। এবং উল্লেখযোগ্য শাসক ছিলেন রানী এলিজাবেথ, যিনি দরিদ্র আইন করে ইংল্যান্ডকে অনেকখানি এগিয়ে দিয়েছিলেন এবং স্প্যানিশ আর্মাডাকে তিনি ধ্বংস করেছিলেন 1588 সালে। তারপর আছে স্টুয়ার্ট যুগ পার্লামেন্টের সাথে রাজতন্ত্র এবং ওয়ালপোলের রাজনীতি এবং তোমার গৌরবময় বিপ্লব এবং হ্যানোভারের রাজা, এই যে সব মিললে এই বিশেষ করে টিউডর, স্টুয়ার্ট এবং হ্যানোভার রাজা, এরা ইংল্যান্ডের রাজনৈতিকভাবে কিছুটা উদার বা নিয়মতান্ত্রিক রাজনীতির পরিবর্তনের দিকে তারা রাজতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন, মানুষের জনকল্যাণমূলক কাজের দিকে নিয়ে গেছেন। তো যাক, এই মুহূর্তে আমরা পড়ব শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা। বুঝা অর্থনৈতিক অবস্থা। শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না। বিপ্লব পূর্ব যুগে কৃষি ছিল সামন্ততান্ত্রিক, ম্যানর প্রথা প্রচলিত ছিল। কয়েকটা মাঠে ভাগ ছিল জমিগুলো এবং ফালি থাকতো, 1 একর, অর্ধ একর, একটা ফালি থাকতো। এবং একটা জমিতে 1 বছর হতো গম, দ্বিতীয় বছর হতো জব, আর 1 বছর জমিটাতে ফাঁকা থাকতো। অর্থাৎ খোলা মাঠ পদ্ধতিতে আবাদ করা হতো, আবাদ করা হতো। এবং জমিতে কায়িক শ্রমিক অর্থাৎ দৈহিক শ্রমিকের দ্বারাই উৎপাদন করা হতো। কিছু কিছু জায়গাতে খরস্রোতা নদীর সাহায্যে বা তীব্র বায়ু প্রবাহর দ্বারা চাকা ঘুরিয়ে উৎপাদন কাজ পরিচালনা করা হতো। কিন্তু এই সময়ে ইংল্যান্ডে একজন আসলেন, একজন কৃষি বিশেষজ্ঞ আর্থার ইয়াং, যিনি আধুনিক কৃষি এবং পশুপালনের একটা মানুষকে সচেতন করে তুলেছিলেন।
আধুনিক কৃষি এবং পশুপালনের জন্য আর্থার ইয়াং মানুষকে সচেতন করে তুলেছিলেন। পার্লামেন্টের আইন দ্বারা আর্থার ইয়াংয়ের প্রচারণায় শেষ পর্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র জমিগুলাকে একত্রিত করে বৃহৎ খামারে রূপান্তরিত করেন এবং কৃষিতে একটা বৈপ্লবিক পরিবর্তন আনার সুযোগ করে দেন। এইভাবে মূলত ইংল্যান্ডে শিল্প বিপ্লব বিকাশের ক্ষেত্রে কৃষির ভূমিকা নিয়ে আসা হলো। কৃষি ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হলো। এইভাবে কৃষিতে একটা পরিবর্তন আসলো এবং মূলত কৃষি দ্রব্য শিল্প উৎপাদনের কাঁচামাল হিসেবে এবং কৃষি দ্রব্যটা শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হলো। শিল্পে উৎপাদন বৃদ্ধি পেল এবং কৃষকদের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় তারা শিল্পপণ্য কিনতে সক্ষম হলো আর কি। এখানে এবার আসা যাক যে তাদের সামাজিক অবস্থা কেমন ছিল। সামাজিক অবস্থা মোটামুটি তাদের একটা সাধারণ প্রকৃতি ছিল। এ সময় মানুষের জীবন জীবিকা কিছুটা পরিবর্তন আসে, কিছুটা আয় বৃদ্ধি পায়, কিছুটা খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়। তারপর আসলো কি রাজনৈতিক জীবন। এই রাজনৈতিক জীবন বলতে কী বুঝেছে? টিউডার শাসন এবং স্টুয়ার্ট যুগ। এই টিউডার শাসন এবং স্টুয়ার্ট আমলে টিউডার শাসন অভিজাত সময় এই বিশেষ করে টিউডার আমলে মানুষের ব্যক্তি উদ্যম, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ অর্থাৎ ভূস্বামীদের বাদ দিয়া মধ্যবিত্ত শ্রেণীকে প্রাধান্য। এই মধ্যবিত্ত শ্রেণীরাই শিল্পের উদ্যোক্তা হিসাবে কাজ করেছে। মূলত এই টিউডার আমলেই ইউরোপের যেটা রেনেসার প্রভাব এই টিউডার আমলেই দেখা দিয়েছে। কীভাবে দেখা দিয়েছে? যে ইউরোপীয় রেনেসার ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের জন্ম দেয়, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে ব্যক্তি উদ্যমকে কাজে লাগায়, অর্থাৎ মুনাফাকে কেন্দ্র করে ব্যক্তি উদ্যম শিল্প উন্নয়নে প্রবেশ করে নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি করে। এভাবে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ পরোক্ষভাবে শিল্প উন্নয়নে সহযোগিতা করে এই টিউডার আমলে, স্টুয়ার্ট আমলে, রাজনৈতিক আমলে। বিশেষ করে এই টিউডার এবং স্টুয়ার্ট আমলেই তিনটে ঘটনা হয়েছে। একটা হয়েছে 1588 সালে স্প্যানিশ আর্মাডা রানী এলিজাবেথের আমলে স্প্যানিশ আর্মাডাকে ধ্বংস করা হয় এবং 1668 সালে পার্লামেন্টের জয় এবং 1688 সালে গৌরবময় বিপ্লব ইংল্যান্ডকে রাজনৈতিকভাবে শক্তিশালী একটা উদারনৈতিক রাজনীতি উপহার দেওয়া হয় আর কি। এইভাবে তারপরে এই জায়গাটাতে আমাদের আরেকটা জিনিস আছে যে একটা টেক আপ অর্থাৎ শিল্প বিপ্লবের সূচনাকালটা, শিল্প বিপ্লবের সূচনাকাল। এই সূচনাকালটা একাধরম করে বলছে। যেমন রষ্ট বলছেন যে এই সূচনাকালটাকে রষ্ট বলছে, আবার টেক আপ, এই টেক আপটাকে ঐতিহাসিক নেপ বলছেন যে 1540 থেকে 1640 সাল পর্যন্ত এই সময়টা হচ্ছে টেক আপ অর্থাৎ শিল্প বিপ্লবের সূচনাকাল। আর আর্নল্ড টয়েনবি বলছেন যে 1740 থেকে 1780 পর্যন্ত এটাই হচ্ছে টেক আপ। টেক আপটা হচ্ছে কি যে শিল্প বিপ্লবের সময়কালটা, সূচনাকালটা। এই শব্দটা কীভাবে, এই টেক আপ শব্দটা কীভাবে ব্যবহার করছে? রষ্ট। আবার নেপ বলছে 1540 থেকে 1640, আর আর্নল্ড টয়েনবি বলছে 1740 থেকে 1780 পর্যন্ত। এটা এই সময়টা বলছে টেক আপ বলছেন আর কি। এখানে আমাদের আর একটা আসতে হবে যে এবার শিল্প বিপ্লবের কারণ কিছু আছে আমাদের। কারণগুলো কি? শিল্প বিপ্লবের কারণগুলোকে আমাদের তিনভাবে ভাগ করা হয়েছে। যে সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ বলা হচ্ছে। যে সামাজিক শিল্প বিপ্লবের কারণ সমূহ, যে ইংল্যান্ডের শিল্প বিপ্লবটা কেন সংগঠিত হলো। ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা ছিল নমনীয়, সামন্ত প্রথা, ভূমিদাস প্রথা ইংল্যান্ড থেকে সর্বপ্রথম বিলোপ করা হয় এবং মধ্যবিত্ত শ্রেণীর জন্ম প্রথম ইংল্যান্ডই হয় এবং মধ্যবিত্ত শ্রেণীকে ভূস্বামীদের বিরুদ্ধে উৎসাহ দেওয়া হয় এই ইংল্যান্ডই। এবং মধ্যযুগে ধর্মীয় কোন্দল ইউরোপের মধ্যে অন্যান্য দেশে থাকায় অন্যান্য দেশ থেকে মানুষ ইংল্যান্ডে
আসতে থাকায় এখানে দক্ষ শ্রমিকের আবির্ভাব ঘটে। এভাবেই ইংল্যান্ডের সামাজিকভাবে তারা তৈরি হয়ে যায় শিল্পের জন্য আর কি অর্থের জন্য আর কি। তারপরে অর্থনৈতিক কারণ, 16 শতকের বেষ্টনীকরণ, ওই যেটা বললাম ম্যানর প্রথা, এই ম্যানর প্রথার মধ্যে একটা এনক্লোজার আন্দোলন, যে বেড়া বিরোধী আন্দোলন, এনক্লোজার আন্দোলন, মানে বেষ্টনীর বিরুদ্ধে যেটা আন্দোলন, যে ম্যানর প্রথা ভেঙে দিয়ে মানুষ স্বাধীনভাবে কৃষিকাজ করবে, স্বাধীনভাবে এটা করবে, এভাবে একটা আন্দোলন হয়েছে। এবং ব্রিটেন ছিল বাণিজ্যিকভাবে শক্তিশালী রাষ্ট্র একটা, এবং নৌবাহিনীতে তারা 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 শক্তিশালী। এবং ব্রিটেনে লৌহ শিল্প এবং ব্রিটেনের বিশেষ করে লৌহ এবং কয়লা এবং লৌহর শিল্পের প্রয়োজনীয় আবিষ্কার ছিল শিল্প বিপ্লবের সহায়ক শক্তি। বিশেষ করে লৌহ গলাবের চুল্লি, লৌহ সম্পর্কিত আবিষ্কার ব্রিটেনকে শিল্প বিপ্লবে ত্বরান্বিত করেছে। 1793 খ্রিস্টাব্দে 1733 খ্রিস্টাব্দে জনকে প্রথম কলের মাকু আবিষ্কার করলো, ফ্লাইং শ্যাটল। তারপরে 1764 সালে তোমার হারগ্রিভস আবিষ্কার করলো স্পিনিং জেনি, যেটা বস্ত্র ক্ষেত্রে একটা বিপ্লব এনে দিল। এই জন্যই বস্ত্রশিল্পে প্রথম বিপ্লবটা এসেছে। তাহলে 1733 খ্রিস্টাব্দে জনকে কলের মাকু, ফ্লাইং শ্যাটল, এবং 1764 খ্রিস্টাব্দে হারগ্রিভস স্পিনিং জেনি ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন। 1769 সালে রিচার্ড আর্করাইট এবং মিউল যন্ত্র আবিষ্কার করেন। ক্রোমোটন পাওয়ারলুম আবিষ্কার করেন। এইভাবে তারপরে সবচেয়ে বেশি এটা হয়েছে স্টিম ইঞ্জিন। 1769 সালে জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন, এবং তারপরে আবিষ্কার করেন জর্জ স্টিফেনসন তোমার চলমান ইঞ্জিন, যেটা বলছে কি লোকোমেটিভ। এই লোকোমেটিভ ইঞ্জিন ব্যবহার করে প্রথম ইউরোপের ইংল্যান্ডে 8 কামরা বিশিষ্ট একটা ট্রেন 30 কিলোমিটার পর্যন্ত, ঘন্টায় 30 কিলোমিটার বেগে ট্রেনটা চলতে পারত। এই যে একটা যাতায়াতের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন, স্টিম ইঞ্জিন এবং চলমান ইঞ্জিন, যেটা বলছে লোকোমেটিভ ইঞ্জিন, যেটা এই যে একটা যুগান্তকারী পরিবর্তন। আর বিশেষ করে স্মিটনের লৌহ গলাইবার চুল্লি যেটা আবিষ্কার, ব্লাস্ট ফার্নেস আবিষ্কার, লৌহ গলাইবার চুল্লি, লৌহকে গলিয়ে যে কোনো জিনিস তৈরি করার যে পদ্ধতি আবিষ্কার করলাম আর কি। তারপরে বিশেষ করে ইংল্যান্ডের তোমার 1701 সালে তোমার জেথ্রো টুল ফসল বুননের যন্ত্র আবিষ্কার করলো, ফসলটা যে বপন করা হবে এর যন্ত্র আবিষ্কার করলো জেথ্রো টুল 1701 সালে। 1730 সালে আবিষ্কার করলো আধুনিক লাঙল তৈরি করলো। 1784 সালে আবিষ্কার করলো ফসল মাড়াইবার যন্ত্র। তো এই যে আবিষ্কার ইংল্যান্ডে প্রথম শুরু হলো, এই আবিষ্কারগুলো দিয়ে ইংল্যান্ড তার কাঙ্ক্ষিত জায়গাতে এই আবিষ্কারের অনুকূল পরিবেশটা তারা গ্রহণ করেছে এবং আবিষ্কারগুলোকে সহযোগিতা করেছে। বিধায় ইংল্যান্ডে সর্বপ্রথম এই বিপ্লবের কারণটা সংগঠিত হওয়ার জন্য ঘটনা ঘটেছে। এখানে আছে কি শিল্প সম্পর্কিত আবিষ্কার সমূহ। তো যাক, আজকে আমি শিল্প বিপ্লবের সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ পরবর্তী ইংল্যান্ডটা এখানে হচ্ছে শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ড, শিল্প বিপ্লবের কারণ আর শিল্প বিপ্লব আবিষ্কার সম্বন্ধে একটু বলা হলো। এরপরে শিল্প বিপ্লবের পরবর্তী অংশটা আমরা বলার চেষ্টা করব। ইনশাল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো।